সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অত্যাচারিত তারা হচ্ছে শ্রমিক সমাজ। যারা চাল বনে চাল জমিতে পোতে, যারা বাড়িঘর তৈরি করে, যারা কারখানায় কাজ করে, যারা বিড়ি বাঁধে, যারা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত, যাদের ছাড়া এ সমাজের কোনো ইমারতই তৈরি হতো না, আজকে তারাও সমাজের নিচে। দুঃখ তারা সহিবে কেবল সুখের জন্য, তারা কি নয়? এই যে তোমার কেমন বিচার, কেমন তোমার নয়া বিধান, মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান। আমার একটা কবিতা আমি অনেক দিন আগে লিখেছিলাম এই মে দিবসকে কেন্দ্র করে। আমি আজও আপনাদের বলি, বিড়ি শ্রমিকরা আগে কিছুই পেতেন না, এখনো যা পাচ্ছেন সেটা তাদের জন্য যথেষ্ট নয়। এগুলো ম্যাক্সিমাম প্রাইভেট ইন্ডাস্ট্রি। আমি নিশ্চয়ই নির্বাচনের পর আমি আমার ইন্ডাস্ট্রিয়াল আমার লেবার মিনিস্টারকে বলবো কথা বলতে, যাতে যদি সবার সাথে কথা বলে একটা কিছু সুরাহা করা হয়। একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। বিড়ি শ্রমিকরা জেনে রাখুন, বা অসংগঠিত শ্রমিক যারা রান্নার কাজ করেন, যারা অটো চালান, যারা টোটো চালান, যারা রিক্সা চালান, এই রকম অনেক ধরনের শ্রমিক আছেন, কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদের জন্য আমাদের সরকার একটা সামাজিক সুরক্ষা স্কিম করেছে, যে স্কিমে প্রায় 1.5 কোটি শ্রমিক অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে বিড়ি শ্রমিকও আছে। তাদের সুবিধে হচ্ছে, এইটা থাকলে আপনারা প্রভিডেন্ট ফান্ড পেতে পারেন, লেবার দপ্তর দেবে, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। 2 হচ্ছে, আপনার ছেলে মেয়ের অসুখে আপনি সাহায্য পেতে পারেন, মেয়ের বিয়েতে সাহায্য পেতে পারেন, পঙ্গু হয়ে গেলে সাহায্য পেতে পারেন। এই কাজগুলো ইতিমধ্যেই আমাদের সরকার একটা করেছে, সামাজিক সুরক্ষা যোজনা। সবাইকে আপনাদের বলবো, সামাজিক সুরক্ষা যোজনায় যাদের নাম এখনো লেখানো হয়নি তারা নামটা লেখান। আপনারা ভোট দেবেন, আবার একটা নির্বাচন হবে, আবার কেউ একজন প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন আসলে মিথ্যে কথা, ঝুড়ি ঝুড়ি ভাওতা নানা রকম করা হচ্ছে। আজকে আপনাদের এখানে মিটিংয়ে আমি বলে যাই, যেদিন ফার্স্ট ফেজের ইলেকশন হলো, সেকেন্ড ফেজের ইলেকশন হলো, আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে, এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে, এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে। আমি গত রাত্রিরে 9:30-এর সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট। যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো, নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে? ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে।
যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন? এটা আমার সন্দেহ। এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো, মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ, এবং তাই আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে। মানুষ জানতে চায়, যেন প্রতারণা মানুষের সাথে না করা হয়, এটা মানুষ জানতে চায়। ইলেকশনেও চিটিং। কালকে দেখছিলাম হঠাৎ একটা সিরিয়াল দেখতে দেখতে রাতে, অনেক রাতে, মোদিবাবু বলছে, মোদিবাবুর নাম করে, মোদিবাবুর গ্যারেন্টি পাইপ লাইনে সবার ঘরে গ্যাস পৌঁছে যাবে। এখনো জল পৌঁছালো না, গ্যাস পৌঁছে যাবে। জল তো আমরা দিচ্ছি, 75% টাকা রাজ্য সরকারের, এবং আগামী 1.5 বছরের মধ্যে নলবাহিত জল সবার বাড়িতে পৌঁছে যাবে। এটা মোদিবাবুর কাজ নয়, এটা বিজেপির কাজ নয়, এটা আমরা করেছি, মনে রাখবেন। বিনা পয়সায় রেশন আমরা দিই, মোদিবাবু দেয় না, মিথ্যে কথা বলার বিজ্ঞাপন করছে। আবার বলছে মোদিবাবুর গ্যারেন্টি সবার বাড়িতে গ্যাস লাইন পৌঁছে যাবে, সেই গ্যাস দিয়ে সাপ্লাই হবে। আরে আমরা তো দেখতেই পেলাম না কোথায়। এটা যদি হয়, কিছুটাও কাজ হয়ে থাকে, অন্তত আমার রাজ্যে আমি তো জানতে পারতাম। আমার কাছে তো সব ইনফরমেশন আছে। আমি জানি আমদানি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিকে দিয়ে ইন্দো বাংলাদেশ গ্যাস লাইনের একটা কাজ করানো হচ্ছে, কিন্তু বাংলায় আর কোথাও সে কাজটা হচ্ছে না। বাংলায় যদি না হয়, অন্য রাজ্যে কি করে হয়? এত মিথ্যে কথা কেন বলছেন? আমরা তো চাই, কখনো গ্যাসের দাম 1000, কখনো 1500, কখনো 2000। গরিব মানুষ সারাদিন কাজ করে 100 দিনের কাজের টাকা পায় না। মাটির ঘর থাকলেও একটা পাকা বাড়ি পায় না। রাস্তা তৈরি যা করছি আমরা করছি, আমাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। বাংলা ওদের কাছে দুয়োরানি, বিজেপি নাকি সুয়োরানি, আর বাংলা হচ্ছে দুয়োরানি। তার কারণ বাংলায় সংখ্যালঘুরা বেশি থাকে, বাংলায় ওবিসিরা বেশি থাকে, বাংলায় তপশিলীরা বেশি থাকে, বাংলায় আদিবাসীরা বেশি থাকে, বাংলায় সাধারণ নাগরিকরা বেশি থাকে। আর বাংলার প্রতিভাকে স্যালুট না জানিয়ে অলওয়েজ জেলাসি করে। একবার তাকিয়ে দেখুন মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কি পড়াশুনো করে। হ্যাঁ, গুজরাটে আপনার অনেক টাকা আছে, কারণ 17টা পোর্ট আছে। আমাদের এখানে তো মাত্র 2টো পোর্ট। লোকসংখ্যা কত? আমাদের 4 ভাগের 1 ভাগও হবে না। আজকে আমাদের কত লোক সংখ্যা? প্রায় 11 কোটির কাছাকাছি। বাংলাদেশের লোক সংখ্যা কত? একটা রাষ্ট্র 15 কোটির মতো। তাহলে বুঝতে পারছেন বাংলাটা কত বড় রাজ্য। দিল্লিতে কিছু করতে গেলে 2000 কোটি টাকায় যেটা হয়, বাংলায় কিছু করতে গেলে সেটাতে লাগে 30,000 কোটি টাকা। তার কারণ আমাদের পপুলেশন ইজ ভেরি হাই। আজকে ফরাক্কায় মিটিং করছি। ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো, দেবগৌড়া, সিপিএম এবং বাংলাদেশের মধ্যে, তখন কথা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট 700 কোটি টাকা দেবে স্টেটকে ক্ষতিপূরণ হিসেবে, যাদের পুনর্বাসন প্যাকেজের জন্য। একটা পয়সা দেয়নি। শুধু তাই নয়, মনে রাখবেন পুনর্বাসন তো ছেড়ে দিন, ফরাক্কার জলটা ড্রেজিং পর্যন্ত করা হয় না। ফলে কি হচ্ছে? জল শুকিয়ে যাচ্ছে। এমনকি যখন খুব শুকা পিরিয়ড, তখন জল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় যখন বন্যায় লোক ভেসে যায়,
তখন ফরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায়। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না। এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত বলে আমি মনে করি। স্থানীয় বিধায়ক, এক্স বিধায়ক যারা আছেন তাদের সকলকে বলবো এটা নিয়ে বড় আন্দোলন করতে। আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্যসাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায় আছে। আমি বলছি আর একটা নতুন করে করা যেতে পারে, নতুন করে আর একটা করে দাও না তোমরা। এই বিড়ির মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ, 5 লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায় সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডটা, এই মানে ওঠো, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে, হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয়, গভর্নমেন্ট তো নিজে 5 লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডের। তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন? তোমরা একটা প্ল্যান করো। বিডি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই। এদিকে তো মেডিকেল কলেজ ফরাক্কা মুর্শিদাবাদে আছে, সেটা এখন না, বহরমপুর থেকে এখানে এত দূর টানা যাবে না। মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে 500 বেডেড হসপিটাল থাকা উচিত, তারপরে করতে দেয়। দরকার নেই তুমি বিড়ি শ্রমিকদের জন্যই হাসপাতাল করো, একটা এক্সক্লুসিভ ওদের জন্য। হাসপাতালে যে কেউ যেতে পারে, কিন্তু যেহেতু বিড়ি শ্রমিক বেশি তোমরা করো, আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে। স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা মাল্টি সুপার হসপিটাল টাইপের করো না। আমি তো 43টা করেছি। হ্যাঁ, জাকির হোসেন একটা করছে, ও তো করছে জঙ্গিপুরে, ও মেডিকেল কলেজ করছে আমি জানি। অরিজিৎ অনেক বড় স্কুল করছেন এবং খেলার ব্যাপারেও করছেন আমি জানি। তারা অনেকেই চেষ্টা করছেন। মুর্শিদাবাদ জেলায় অনেক কৃতি ছেলে মেয়েরা আছে। কাজে আমি সেটা বলছি, তোমরা ভাবো একেবারেই বড় করতে না পারলে 100 বেডের করো। পাশে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেটাকে অ্যাটাচ করো কাছে, আমরা সরকার থেকে মদত করে দেবো। তাহলে অন্তত এই এলাকার মানুষ, বিশেষ করে যারা বিড়ি শিল্পে আছেন, তারা একটু সুযোগ সুবিধাগুলো পায়। আমি শামসেরগঞ্জে 321 বেড করে দিয়েছি, তাতে আমি খুশি। 100 কোভিডেরও করে দেওয়া হয়েছে। আমি যতটা পেরেছি আমি করেছি, কিন্তু আমি চাইছি ফরাক্কার আশেপাশেও একটা হোক। কারণ শামসেরগঞ্জ সুতি গঙ্গা ভাঙনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে আমরাও 230 কোটি টাকা দিয়েছি। এবং কান্দি মাস্টার প্ল্যান 439 কোটি টাকার, সেটাও আমরা কমপ্লিট করে দিয়েছি। সুতরাং আমি মনে করি মুর্শিদাবাদ মালদায় ঢেলে উন্নয়ন হচ্ছে। রাজ্য সরকারের কাজ রাজ্য সরকার করছে, কিন্তু যাদের ইলেকশন আজকে কেন্দ্রীয় সরকারের, দিল্লির মোদী সরকার কি করেছে? ভোটে চিটিংবাজি করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভুয়ো কথা বলা ছাড়া কি করেছে? রোজ বিবৃতি দিচ্ছে, বিজ্ঞাপন। ওই টাকাগুলো পেলে 100 দিনের লোকেরা 3 বছর ধরে কষ্ট না করে মাইনেটা পেয়ে যেত। কত আর প্রচার করবেন, কত আর মুখ দেখাবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে এই মোদির মুখ, দুপুরবেলায় ঘুম থেকে উঠে এই মোদির মুখ, খেতে খেতে মোদির মুখ, রান্না করতে গেলেও ভেসে ওঠে মোদির মুখ, বিকেলবেলাও মোদির মুখ, সন্ধ্যেবেলায় খেতে যাবেন সেখানেও মোদির ছবি, রাত্রিবেলায় ঘুমোতে যাবেন সেখানেও মোদির ছবি। বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সবাই বার্লি খেয়ে থাকবে। আর উনি চার্লি বাবু হয়ে মোদির গ্যারেন্টি দূরদর্শনকে পর্যন্ত নিজের দর্শন বানিয়ে দিয়েছে।
গেরুয়া বানিয়ে দিয়েছে। বেচারা সাধুরা কোথায় যাবে? কতদিন ত্যাগ করার পরে সাধুরাই ড্রেসটা পরতে পারে। আর বিজেপির যত চোর ডাকাত মাফিয়ারা লুঠেরারা আজকে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে। গেরুয়া পরার অধিকার ওদের আছে? কতদিনের দূরদর্শন গেরুয়া দর্শন করে দিয়েছে। ট্রেন লাইনগুলো করে গিয়েছিলাম আমি, আর আজকে ট্রেন লাইনগুলো পর্যন্ত গেরুয়া করে দিচ্ছে, দেয়ালগুলো গেরুয়া করে দিচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বলে দিচ্ছে নতুন বাড়ি তৈরি করলেই সব গেরুয়া করে দাও। এমনকি আর্মি কোয়ার্টারগুলো গেরুয়া করে দেওয়া হচ্ছে। খুব দুর্ভাগ্যের ব্যাপার। মনে রাখবেন, দেশটাকে যদি বাঁচাতে হয় এবারে লোকসভার ভোটে মোদিকে বিদায় দিতে হবে। যদি বিদায় না দেন ওরা গায়ের জোরে এনআরসি করবে, ওরা কে করবে, ওরা অভিন্ন দেওয়ানবিধির নামে আপনাদের অধিকার কেড়ে নেবে, অস্তিত্ব কেড়ে নেবে। দেশ বিক্রি করে দিচ্ছে, জাতি বিক্রি করে দিচ্ছে, সংবিধান বিক্রি করে দিচ্ছে, মনুষ্যত্ব বিক্রি করে দিচ্ছে। থাকবে তাহলে কি? ঠিক করে দিচ্ছে কে কি খাবে আর কে কি পড়বে। এই অবস্থায় দাঁড়িয়ে অনেক কথা আপনাদের আমি বলবো না। আমাদের সরকারের ৬৭টা স্কিম আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মা লক্ষ্মীরা যারা বসে আছেন, যারা আম্মারা বসে আছেন, সবাই নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার পান, নিশ্চয়ই পান। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, সারা জীবন পাবেন। বাড়িয়েও দেওয়া হয়েছে। যখন ৬০ বছর বয়স হবে আবার লক্ষ্মীর ভাণ্ডার 2 পাবেন। যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন। এটা আপনাদের অধিকার, এটা আপনাদের সম্মান। আর বিজেপি কি বলছে? ভাজপা বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আমি বলি তোমাদেরই এবার ইলেকশনে তোমাদের মানুষ তোমাদের দরজা বন্ধ করে দেবে, তোমাদের ভোট বন্ধ করে দেবে। তুমি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হাত দিতে পারবে না যে কোনোভাবেই হোক। তার কারণ এটা তোমাদের নয়, এগুলো আমাদের। স্বাস্থ্যসাথী আমাদের, লক্ষ্মীর ভাণ্ডার আমাদের, সবুজ সাথী আমাদের, স্মার্টফোন আমাদের, কন্যাশ্রী আমাদের, শিক্ষাশ্রী আমাদের, সবুজশ্রী আমাদের, মানবিক আমাদের, সমব্যথী আমাদের, কিষাণ ভাতা আমাদের, চাষি ভাতা, ক্রপ ইন্স্যুরেন্স সব আমাদের স্কিম। এগুলো একটাও বিজেপির স্কিম নয়। আজকে যারা বড় বড় কথা বলছেন, আমি এত গরমে মানুষকে কষ্ট দিতে চাই না। আমি 2-1টা কথা শুধু জিজ্ঞেস করব আপনাদের। এটা আপনাদের জন্য আমার জিজ্ঞাসা থাকবে। বলুন তো, মালদার 2টো লোকসভা সিটে আমরা এত কাজ করে যাই, হয় বিজেপি নয় কংগ্রেস, এই 2টো পার্টি মিলে ভাগাভাগি করে নেয়। কেন মালদার লোকসভা সিটে আমরা জিতবো না? মালদার লোকসভা সিটে না জিতলে মালদার কথা মালদার দিল্লির মসনদে দাঁড়িয়ে কারা বলবেন? আমাদের এমপিরা তো বলে, বিজেপির এমপিকে কোনোদিন চোখে দেখেছেন? চোখে দেখেছেন? এখানকার এমএলএদের তো চোখে দেখা যায়, নিশ্চয়ই দেখা যায়। অ্যাসেম্বলিও তারা করে, মুর্শিদাবাদের কথাও বলে। কিন্তু আপনারা আমায় বলুন, মোদি যদি ভোট চাইতে আসে বিজেপি আপনাদের, এক হচ্ছে ওরা যদি সেন্ট্রাল ফোর্স দিয়ে গায়ের জোরে বর্ডার এরিয়ায় ভোট করতে চায় বা আপনাদের এলাকায়, মা বোনেরা রুখে দাঁড়াবেন। এটা আপনার ভোট, আপনার ভোট যাতে কেড়ে নিতে না পারে। পারবেন তো রুখে দাঁড়াতে? রুখে দাঁড়াতে পারবেন তো? আপনার রাস্তা যদি সেন্ট্রাল ফোর্স আটকে দেয়, যেতে দেব না। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করবেন, ইলেকশনের লোককে ফোন করবেন, আমাদের জানাবেন, এখানকার নেতাদের জানাবেন, আপনাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট দিতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এটা সিস্টেম করা হয়েছে, কাউকে আটকানো যাবে না। আচ্ছা, মোদি ভোট চাইছে,
মনে আছে একবার ভোটের আগে বলল 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দেওয়া হবে, দিয়েছে? 15 লাখ টাকা করে আপনারা পেয়েছেন? কি মা বোনের 1 লাখ টাকা দিয়েছে? আপনাদের অ্যাকাউন্টে 2 লাখ টাকা দিয়েছে, 3 লাখ টাকা দিয়েছে, 4 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা দিয়েছে, 6 লাখ টাকা দিয়েছে, 7 লাখ টাকা দিয়েছে, 9 লাখ টাকা দিয়েছে, 11 লাখ টাকা দিয়েছে, ছেড়ে দিন 50,000 টাকা দিয়েছে। তাহলে কেন ভোট দেবেন ওদের? মিথ্যে নাম্বার 1। 2, বলে বেড়াচ্ছেন কোভিডে উনি কত কাজ করেছেন। কোভিডে তো আমরা রাস্তায় নেমে কাজ করেছি, মানুষের রেশন ঘরে পৌঁছে দিয়েছি, ওষুধ পৌঁছে দিয়েছি। আর উনি একটা কোম্পানিকে দিয়ে ইঞ্জেকশন একটা করে দিয়ে তাতে নিজের ছবিটা লাগিয়ে দিয়েছেন। এমন দেশের মহান নেতা, বাপরে বাপ, তিনি নাকি বিশ্বের গুরু হবেন। আগে আর বললাম না, বিশ্বের গুরু হবেন না বিশ্বের কি হবে সেটা মানুষ ঠিক করবে। বেটি পড়াও বেটি বাঁচাও, সব মেয়েদের হেল্প করবে, করেছে আজ পর্যন্ত। কন্যাশ্রী তো আমরা দিই, শিক্ষাশ্রী তো আমরা দিই, ঐক্যশ্রী তো আমরা দিই, মেধাশ্রী তো আমরা দিই, সংখ্যালঘুদের আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই, জোহার আমরা দিই, জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই। তাহলে মোদিবাবু, যে টাকা দিয়ে আপনি নিজের নামে রোজ প্রচার করছেন, প্রত্যেকটা মিথ্যে কথা, একটাও বিশ্বাস করবেন না। ভিডিও তৈরি করে কোটি কোটি টাকা খরচ করে আজ 3 বছর 100 দিনের কাজের লোকেদের টাকা দিল না, গরিব লোকগুলো টাকা দিল না। সেই টাকা আমরা দিলাম 69 লক্ষ শ্রমিককে। আগামী দিনও বলে যাচ্ছি, আজকে মে দিবসের দিনে তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের করাবো। এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে, সময় মতো টাকা পাবেন। এবং কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করতে চান, সেও করতে পারবেন, দিল্লির দিকে তাকাতে হবে না। 11 লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে, মোদী সরকার তো করেইনি। উপরন্তু এখন ফোন করে বলছে बीजेपी कॉल सेंटर से बोल रहा है आपको पक्का घर चाहिए तो आप अभी अप्लाई कीजिए। खबरदार করবেন না, আপনাদের নাম অলরেডি লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল, ওটা ওদের দেওয়ার কথা ছিল, দেয়নি। আমি ভিক্ষে চাই না, আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেব এবং তারপরের 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেব। প্রথমে 11 লক্ষ লোকের বাড়ি, যেটা অনেক দিন ধরে পড়ে আছে, প্রথম আমরা করে দেব। তারপর আস্তে আস্তে ফেজ বাই ফেজ যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেব। সুতরাং মোদি করেনি কিছু, গ্যারেন্টি কি লোক ভাই, এত মিথ্যে কথা বলে। কাগজটা যে পড়ে সেটাও দেখে পড়ে। ধরুন আমার এখানে জোড়াফুল চিহ্নটা আছে, ধরুন আমার এখানে কিছু নাম লেখা আছে দুটো কাগজাতে হাতের সামনে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতেও পারি না দেখতেও পারি। কিন্তু মোদিবাবু কি করে বক্তৃতা জানেন? টেলিপ্রম্পটার, মানে স্বচ্ছ, আপনারা জলের মতো চেহারা দেখতে পাবেন না, যেখানে দাঁড়ায় সেখানে একটা টেলিপ্রম্পটার লাগানো থাকে, ঠিক আছে? এবং সেখানে এসে বলতে যা ভাষণ বলবেন, টেলিপ্রম্পটারটা এমন থাকে, এদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, 3 দিকে ঘোরা যায়। এবার টেলিপ্রম্পটারে লিখে আনছে, আমার বাংলার ভাই বোনেরা, নজরুলের দেশ, রবীন্দ্রনাথের দেশ। আসলে কিন্তু মনে রাখবেন, ওটা একটা ফন্দি, ওটা দেখে বলছে, ও নিজে বলছে না, ওটা দেখে বলছে। তার কারণ টোটালটাই লিখে নিয়ে আসে, টেলিপ্রম্পটারে বলে। টেলিপ্রম্পটার নেতা, যে দেশে 2 কোটি লোকের চাকরি দিয়ে বলে একটা লোককে চাকরি দেয়নি, উপরন্তু চাকরি খেকো ভাজপা 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছে। ওদের ছেড়ে দেবেন আপনারা?
ছেড়ে দেবেন আপনারা? আমার তো 10 লক্ষ চাকরি রাজ্য সরকারে পড়ে আছে, আমরা দিতে গেলেই কোনো না কোনো এজেন্সিকে দিয়ে ফলস মামলা তৈরি করে বা কিছু একটা করে সব কিছু বাধা দেওয়া হচ্ছে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নিচ্ছে, অর্থাৎ ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। এই পার্টিকে বিশ্বাস করেন? আর ওদের হয়ে পথে নেমেছে বাংলায়। আমি সারা দেশের কথা বলবো না, ওখানে ইন্ডিয়ার সাথে আমরা আছি, কিন্তু বাংলায় নেই। বাংলায় সিপিএম আর কংগ্রেস জোট বেঁধেছে। সিপিএম আর কংগ্রেসকে একটি ভোট দেওয়ার মানে এখানে বিজেপিকে সাপোর্ট করা, তৃণমূলের একটি সিট নষ্ট করা। বাংলায় দয়া করে আপনার ভোট ভাগ হতে দেবেন না, দয়া করে ভোট কাটাকাটি করবেন না, দয়া করে আপনার ভোটটা এত কষ্ট করে এসছেন আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন, যাতে তৃণমূল কংগ্রেস যত সংখ্যা বাড়বে মোদি তত হারবে, যত সংখ্যা বাড়বে মোদি তত হারবে। মোদিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসকে জেতানোর দরকার। সারা ভারতবর্ষের সবাই বলছে মানুষ কাঁদছে আর মোদি হাসছে, মানুষ গরমে জ্বলছে আর বিজেপি হাসছে, মানুষের ঘরে চাকরি নেই আর বিজেপি হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রচার চালানো হচ্ছে। তাই এবার নির্বাচনে বদলাতে হবে, পাল্টাতে হবে। চলো যাই বদলাই, চলো যাই পাল্টাই, চলো যাই। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, দিল্লি চলো, তোমরা আমাদের রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। আজকে নেতাজিকে ভুলিয়ে দিয়েছে, গান্ধীজিকে ভুলিয়ে দিয়েছে, আম্বেদকরকে ভুলিয়ে দিয়েছে, বিরসা মুন্ডাকে ভুলিয়ে দিয়েছে, নজরুলকে ভুলিয়ে দিয়েছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আর আগামী দিন যদি বিজেপি আসে, একটা লোকও তার অধিকার পাবে না। আপনারা চান এনআরসি হয়ে জেলে যেতে? কি মা বোনেরা ভাইরা, এই যে যারা বসে আছেন, যান আপনারা জেলে যেতে এনআরসি হয়ে? তাহলে একটু জোরে বলুন, আমি একা কত চিৎকার করব। 1 মাস ধরে চিৎকার করতে করতে আমার গলা ভেঙে গেছে। এনআরসি মানবেন? এনআরসি নিয়ে জেলে যাবেন? কে মানবেন? কে নিয়ে জেলে যাবেন? ইউনিফর্ম সিভিল কোড মানবেন? বলছেন না, তার মানে মানবেন। ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন? আপনার ধর্ম কেড়ে নেবে, আপনাকে বলে দেবে আপনার কোনো অস্তিত্বই নেই, বিজেপি যা বলবে তাই করতে হবে, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, তপশিলীর থাকবে না, আদিবাসীদের থাকবে না, মতুয়াদের থাকবে না, রাজবংশীদের থাকবে না, আমাদের হিন্দুদেরও থাকবে না। কারণ আমরা বিজেপির হিন্দুত্ববাদ বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের হিন্দুত্ববাদ, যারা বলেছেন সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলো, একসাথে চলো, সম্প্রীতি আমাদের একতা, এটাই আমাদের সংস্কৃতি, তাদের নিয়ে। আর বিজেপি বাইরে থেকে ধার করা, আমদানি করা একটা ধর্ম, যার না আছে কাজ, না আছে কর্ম, নিজেরাই দেবতা ঠিক করে দিচ্ছে। ভারতবর্ষে ঠিক করে দেওয়া দেবতা নয়, বাংলার দেবতা নয়, ইচ্ছা মতো দেবতা তৈরি করে দিচ্ছে। তাই আপনাদের বলি, কি খেলা হবে এবার? লোকসভায় খেলা হবে, মা বোনদের খেলা হবে, হাতা ঝান্ডা রেডি আছে তো, হাড়ি কড়াই রেডি আছে তো, খেলা হবে ভাই বোনের আমার, খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে, মা বোনেরা খেলা হবে, শ্রমিক বোনেরা খেলা হবে, বিড়ি শ্রমিকরা খেলা হবে, অন্য শ্রমিকরা খেলা হবে, কৃষক ভাইরা খেলা হবে,
ছাত্র যৌবন খেলা হবে, তাহলে মনে রাখবেন ভোটটা সকাল সকাল তৃণমূলকেই দিতে হবে। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ধর্ম রক্ষা করুন, নিজের জাতি রক্ষা করুন, নিজের সম্ভ্রম রক্ষা করুন, নিজের সম্প্রীতি রক্ষা করুন, নিজের শান্তি রক্ষা করুন, নিজের একতা রক্ষা করুন। আমাদের দিক থেকে আমরা বলতে চাই, আমরা এনআরসি করতে দেব না। দিইনি তো, আমাকে অনেক প্রেশার দিয়েছে, আমি তো দিইনি। আসামে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, মনে আছে? এনআরসি করতে আমরা দেব না, ক্যা করতে আমরা দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে আমরা দেব না, এবং মানুষে মানুষে ভেদাভেদ করতে আমরা দেব না, দেশটাকে বিক্রি করতে দেব না। এই দেশ আমাদের গর্ব, দেশটাকে আমরা সবাই ভালোবাসি। তাই মনে রাখবেন, আপনাদের সকলকে একত্রিত হতে হবে, জোটবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে, তবেই শান্তি আসবে, তবেই বিজেপি বিদায় নেবে।